নাটকটা সাজানো হয়েছে যে খোদা বক্স মেঘনা আলমকে গ্রেফতার করাবে, আর মেঘনা আলম যেহেতু আসিফ নজরুলের যেরকম দেহ ব্যবসায়ী মেঘনা আলম, আসিফ নজরুল হানি ট্র্যাপের তার সমস্ত সাক্ষী প্রমাণ আছে, সুতরাং মেঘনা আলমও থ্রেট দিয়েছে আসিফ নজরুলকে, তাকে কিছু করা হলে সেও সব ফাঁস করে দিবে। সুতরাং আসিফ নজরুল তাকে রিমান্ডে নিতে দেয় নাই, কারণ রিমান্ডে নিলে পরে দেশপ্রেমিক পুলিশ অফিসাররা যখন তাকে জায়গা মতো ট্রিটমেন্ট দিত তখন কিন্তু সমস্ত হরহর করে সবকিছু বেরিয়ে আসতো। কিন্তু আজকে এই আসিফ নজরুল এবং খোদা বক্সরা মিলে এবং আইজির নীরবতায় এবং কি বলে এটাকে পরোক্ষ সহায়তায়, আমি প্রত্যক্ষ বলবো না, পরোক্ষ সহায়তায় এবং আসিফ নজরুল এবং খোদা বক্সের সরাসরি পরিকল্পনায় এবং সকল পদক্ষেপে আজকে দেশবিরোধী এই ষড়যন্ত্র চলছে। এই মেঘনা আলমের ঘটনার পিছনে এবং ডিআইজি রেজাউল করিমকে কারা ষড়যন্ত্র করে এই কাজগুলো করছে তার একটু ব্যাকগ্রাউন্ড জানতে হলে চলুন আমরা 16ই সেপ্টেম্বর 2020-এ একটা সাংবাদিক কনক সারোয়ার এবং সাংবাদিক ইলিয়াসের সাথে, আমার দুইজন পছন্দের মানুষের সাথে আমার অল্প একটা ভিডিও দেখে আসি। এবং সেই সময় 2020-এ যাদের স্মরণ আছে, 31শে জুলাই আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বা বাংলাদেশ সেনাবাহিনীর একজন তরুণ প্রাণ অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কি করে ভারতীয় জঙ্গি পুলিশ তাকে হত্যা করেছিল। তারপর পরই অনেকগুলো ভিডিও করেছি, সাংবাদিক কনক সারোয়ার আমাকে গেস্ট হিসেবে ভিডিও করেছেন ওনার চ্যানেলে। আজকে তারই একটা অংশ এবং তার সাথে কিছু অংশ জুড়ে দিয়েছে আমি যে ষড়যন্ত্রকারীদের পরিচয় দেওয়ার জন্য করে, আমি কনক সারোয়ারের কাছ থেকে অনুমতি নিয়েই তার ভিডিওর কিছুটা অংশ আমি শেয়ার করছি, তা আপনারা শুনুন। খুব বেশি মাথা করছে, ওই আমাদেরকে ইচ্ছার মধ্যে পেটেছে এবং তারা যাতে দাগ না হয়, দাগ না হওয়ার জন্য তারা ডাক্তারের উপস্থিতিতে কারেন্টের শর্ট দিয়ে শুরু করছে। আমার শরীরে বিভিন্ন জায়গাতে কারেন্টের দাগ আছে। এক নামটা প্রদীপ স্যার। হ্যাঁ, কি খবর প্রদীপ? এই কোরবানির দিন গরুর মধ্যে তুমি কি? স্যার এটা মহাবিপদে পড়ছে স্যার, একটু আপনার সাহায্য লাগবে স্যার। তোমাদের মামলা ব্যাক করে যাবে, মামলা নিয়ে ফুল দিন। তাইলে তোমরা একটা কাজ করো না, 304 একটা মামলা নিয়ে নিতে পারো। চেয়ারম্যান নাকি? ও স্যার অবশ্যই পারতো স্যার। ও তাইলে আর এত জ্বরের কি আছে? কি মনে করেন এই যে ভিডিওটি? প্রথম কথা বলবো যে একটার পর একটা নাটক দেখতে দেখতে এখন চিন্তা ভাবনাটা অন্যরকম হয়ে গেছে। এই যে একটা নাটক উপস্থাপন করা হলো, পরিকল্পিতভাবে ভিডিওটা করা হলো, এবং এমন একটা মানুষ বা এমন কিছু মানুষ বলছে যাদের মতো বাংলাদেশের ইতিহাসে পুলিশের জঘন্যতম দুইটা ব্যক্তি, এই প্রদীপ এই পর্যন্ত 200-250 মানুষ জানা মতো মানুষকে হত্যা করেছে জঘন্যভাবে, সাংবাদিকের চোখে মরিচের গুঁড়া ঢেলেছে এবং প্রস্রাব পানি যখন খেতে চেয়েছে প্রস্রাব খাইয়েছে। এবং মেজর সিনহা যখনও মারা যায় নাই, তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার গলায় হুড দিয়ে চেপে ধরে রেখেছে। এই কথাটা, লাস্টের কথাটা যেটা বললাম, এই কথাটা শুনলে অথবা পড়লে সমগ্র সশস্ত্র বাহিনীর সকল সদস্যের রক্ত টকবক করতে থাকে। আপনি শুনছিলেন, কি মনে করেন দেলোয়ার ভাইয়ের, মেজর দেলোয়ার হোসেনের যে আলোচনা, প্রদীপের যে বক্তব্য, সেনাপ্রধানের যে বক্তব্য, সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি মনে করেন? ধন্যবাদ। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জনাব মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন ভাইকে, যে উনি আজকে যে কথাগুলো বলছেন এবং প্রকাশ্যেই এসেছেন। উনি চাইলে কানাডাতে আছেন, ভালোই তো ছিলেন, কথা না বললেও পারতেন। বাংলাদেশের শত শত সেনাবাহিনীর অফিসার সেই 25শে ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন দেশে আছেন, যারা একেবারে চুপচাপ বসে আছেন, কোনো কথা বলছে না। সব জানেন, দেলোয়ার ভাই থেকে শুরু করে সবাই কিন্তু সব জানেন, কিন্তু কথা বলছে না। তো দেলোয়ার ভাইদের মতো অনেকেই কথা বলা অন্তত শুরু করেছেন। এটাই হচ্ছে আমাদের জনগণের জন্য অনেক বড় একটা পাওয়া, যে আপনাদের জায়গা থেকে একেবারে বস্তুনিষ্ঠ যে কথাগুলো শুনতে চায় মানুষ, যেটা আসলে বাংলাদেশে করছে, সেই কথাগুলো শুনতে চায়। সুতরাং আপনাদেরকে ভিডিওটা দেখালাম শুধুমাত্র প্রসঙ্গটা টানার জন্য। এই আজকে ডিআইজি রেজাউল করিমের বিরুদ্ধে যারা এই দুষ্কর্মে নিয়োজিত, তারা কিন্তু আজকের নূতন পাপী নয়, তারা পুরনো পাপী। এই ভিডিওতে যে ওসি প্রদীপের আলোচনা শুনলেন, টেলিফোনে আলোচনা শুনলেন, যেই তদানীন্তন পুলিশের এসপি আল্লাহ বক্স, যেই আল্লাহ বক্স ওসি প্রদীপকে কুবুদ্ধি দিচ্ছিল যে কি করে মিথ্যা মামলা করা যায় এবং ওসি প্রদীপকে রক্ষা করা যায়। এবং ওসি প্রদীপ যখন তার প্রশ্নের উত্তরে বলল অবসরপ্রাপ্ত অফিসার, সেই আল্লাহ বক্স অত্যন্ত তাচ্ছিল্যের সাথে, ও অবসরপ্রাপ্ত অফিসার, তাহলে তো কোনো ব্যাপারই না, এদেরকে মেরে ফেলা কোনো বিষয় না এবং এটার কোনো বিচার আচারও হবে না। সুতরাং আমি আবার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল চাকরিরত এবং অবসরপ্রাপ্ত অফিসারদেরকে আজ থেকে প্রায় 4.5-5 বছর আগের এই ভিডিও এবং এই আমার কথাগুলো
স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং সেই সকল দুষ্কৃতিকারীদের আবার সামনে নিয়ে আসার জন্য আমি সেই স্মৃতিচারণটা আপনাদের জন্য করলাম। একই সাথে আজকে ডিআইজি রেজাউল করিমের পিছনে কে লেগেছে? সেই আল্লাহ বক্সের ভাই খোদা বক্স। মা বাবা জানি না, হয়তো মনে করেছিলেন তার সন্তান এরা জীবনে পাপ কাজ করবে, কিন্তু তাদের নাম আল্লাহ আর খোদা রাখার কারণে মাপ পেয়ে যাবে কিনা, এই জন্য এই চিন্তা করে তাদের নাম রেখেছিলেন কিনা জানি না। তবে নামগুলা কি দেখেন আর কামগুলা কি দেখেন। এই এই আল্লাহ বক্সের যে ওসি প্রদীপকে রক্ষা করার চেষ্টা করেছিল, এই আল্লাহ বক্সের ভাই হচ্ছে খোদা বক্স, যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। এই খোদা বক্স ছিল 2006-07 সালে আইজি, পুলিশ প্রধান ছিল, এবং তার পরবর্তীতে 2011 সালে হাসিনা ক্ষমতা আসার পরে 21 আগস্টে গ্রেনেড হামলার কারণে তার বিরুদ্ধে মামলা হয়। 2011 সালের পরে 2018 সালের অক্টোবরে তাকে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয়, এবং ঠিক তার 3 মাস পরে 2019 সালের ডিসেম্বরে এই খোদা বক্সকে জামিন দেওয়া হয়। এবং 2024 সালে এই সরকার রক্তের উপর দিয়ে এই সরকার যখন এসে ক্ষমতায় বসে, তখন কিন্তু এই খোদা বক্সকে 21 আগস্টের গ্রেনেড মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয় বা মুক্তি দেওয়া হয়। অথচ এই ডিআইজি রেজাউল করিমের সাথে আমার অনেক বছর আগে কথা হয়েছিল। উনি তখন কান্নায় ভেঙে পড়েছিলেন যে গত এতটা বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার উনার উপর কি অত্যাচার নির্যাতন করেছে এবং ওনাকে কিভাবে বঞ্চিত করেছে। আমি ওনাকে বলেছিলাম, ইনশাল্লাহ দিন আসবে, আল্লাহ দিন দেখাবেন, আল্লাহ আপনাকে সেই জায়গায় বসাবেন যখন আপনি ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে উনি ডিবি প্রধান হিসাবে ওনাকে বসানো হয়েছিল। আল্লাহ ওনাকে সম্মানের সাথে সেখানে বসিয়েছিলেন, এবং উনি অত্যন্ত দক্ষতার সাথে সকল প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে উনি স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতীয় পোষা সমস্ত আওয়ামী সন্ত্রাসীদেরকে, মন্ত্রী থেকে আরম্ভ করে যত এমপি, এদেরকে প্রায় 200-র উপরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এদেরকে অল্প সময়ের মাঝখানে গ্রেফতার করে। শুধু তাই নয়, যে ভারতের জঙ্গি সংস্থা যে বাংলাদেশকে দখল করার জন্য এবং বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য এবং কচি কচি মুসলমান ছেলেমেয়েদেরকে পথ ভ্রষ্ট করে ইসকনে অংশগ্রহণ করার জন্য যে চিন্ময় ইসকনের চিহ্ন উঠে পড়ে লেগেছিল, এই বদমাশ, এই দেশদ্রোহীগুলা, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীগুলাকেও কিন্তু এক হাতে এই ডিআইজি রেজাউল করিম গ্রেফতার করে, দেশপ্রেমিকের ভূমিকা পালন করে। সে নিজেকে এতটাই বিপদে ফেলে যে দিনরাত সে ভারতীয় এবং বাংলাদেশের ভিতর থেকে আওয়ামী এবং অন্যান্য সন্ত্রাসীদের দিনরাত হত্যার হুমকি পেতে থাকে নিজের উপর এবং তার পরিবারের উপরে। সেই সকল উপেক্ষা করে সে কাজ চালিয়ে যেতে থাকে, দেশপ্রেমিকের মতো কাজ চালিয়ে যেতে থাকে মাথা উঁচু করে। ওনার স্ত্রী কিডনি এবং অন্যান্য সমস্যায় ভুগছেন, ওনাকে সময় পর্যন্ত দিতে পারেন না উনি। ওনার 2টা মেয়েকে উনি স্কুলে পাঠাতে পারেন না, বাসায় বসিয়ে রেখেছেন জীবনের ভয়ে, নিরাপত্তার কারণে। আজকে আমরা এতটা বছর স্বৈরাচারী হাসিনার পতনের জন্য যুদ্ধ করেছি। আমরা যদি সবাই আজকে একত্রে দেশপ্রেমিক বিভিন্ন প্রশাসনে, সে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর হোক, সিভিল প্রশাসনের হোক, পুলিশের হোক, দেশপ্রেমিক যারা দেশের জন্য, জনগণের জন্য কাজ করছে, তাদের পক্ষে না দাঁড়াই, তাহলে জেনে অথবা না জেনে আমাদেরও কিন্তু মুনাফিকি হয়ে যাবে, বেইমানি হয়ে যাবে এবং দেশদ্রোহিতা হয়ে যাবে। আর আমরা যদি আজকে এইসব বীরদের, দেশপ্রেমিকদের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের স্বাধীনতা আবার হারিয়ে যাবে। আজকে পুরা ঘটনাটা ঘটিয়েছে হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স। সেই কিন্তু ফোন করে রেজাউল করিমকে, ডিআইজি রেজাউল করিমকে বলে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে, এবং এই ডিআইজি রেজাউল করিম কিন্তু কোনো লোক পাঠায় নাই। খোদা বক্স নিজেই জুনিয়র অফিসার এডিসিদেরকে পাঠিয়ে দিয়েছে সরজমিনে মাঠে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে। শুধু তাই নয়, মেঘনা আলম সেই দিকে একই সাথে অত্যন্ত কোঅর্ডিনেশনের মাধ্যমে মেঘনা আলম ভিডিওতে যায়, ভিডিওতে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া থেকে লাইভ স্ট্রিমে সে দেখায় তার নগ্ন দেহ প্রদর্শন করে, এবং দেখায় তার চোখের চশমা পরা কিন্তু গায়ে কাপড় নাই, সে যে একটা নর্দমা সুন্দরী সেটা জনগণের সামনে প্রকাশ করে, এবং সে নাটকীয়ভাবে দেখায় যে তার দরজায় পুলিশ করা নাড়ছে ইত্যাদি ইত্যাদি, বাকি সব আপনারা জানেন।
পরের দিন সকালবেলা খোদা বক্স ডিআইজি রেজাউল করিমকে ধরে বসে আদালত কেন রিমান্ডে নিল না মেঘনাকে। ডিআইজি রেজাউল করিমের দায়িত্ব কি মেঘনা আলমকে রিমান্ডের রায় দেওয়া? রিমান্ডে দেওয়ার কাজ তো হচ্ছে আদালতের, আর সেই আদালতকে চালায় আসিফ নজরুল। যেই আসিফ নজরুল 1500+ রক্তের বিনিময়ে স্বাধীনতা, এই 5ই আগস্ট স্বাধীনতা অর্জনের পরে রক্তের উপর দিয়ে হেঁটে এসে বিপ্লব চুরি করে নিয়ে গিয়েছিল এবং সংবিধানের অধীনে চুপ্পুর অধীনে আবার সে আওয়ামীর পক্ষের সরকার একটা গঠন করে বসে, যা প্রফেসর ইউনূস বুঝতেও পারেন নাই কি হয়ে গেল। তাই প্রফেসর ইউনূস বহুবার ব্যাখ্যা করেছি, সম্পূর্ণ সক্রিয়তার সাথে স্বাধীনতার সাথে কাজ করতে পারছেন না, কারণ এখনো ভারতীয় এবং আওয়ামী আসিফ নজরুল এবং চুপ্পু রয়ে গেছে। তাই দ্রুত আইজি ফোন করে, বর্তমান আইজি ফোন করে ডিআইজি রেজাউল করিমকে বলে, তুমি আর অফিসে এসো না কালকের থেকে। রেজাউল করিম কিছুই জানতো না। যারা মেঘনা আলমকে গ্রেফতার করতে যায় তাদের সাথেও রেজাউল করিমের কোনো যোগাযোগ ছিল না। কয়েকবার ফোন করেও তাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই। অথচ আইজি এবং এই খোদা বক্স মিলে তাকে ইতিমধ্যে ডিবি প্রধান থেকে পদ থেকে তাকে সরিয়ে দেয়। অথচ এই নাটকটা সাজানো হয়েছে যে খোদা বক্স মেঘনা আলমকে গ্রেফতার করাবে, আর মেঘনা আলম যেহেতু আসিফ নজরুলের যেরকম দেহ ব্যবসায়ী মেঘনা আলম, আসিফ নজরুল ও হানি ট্র্যাপের তার সমস্ত সাক্ষী প্রমাণ আছে, সুতরাং মেঘনা আলমও থ্রেট দিয়েছে আসিফ নজরুলকে, তাকে কিছু করা হলে সেও সব ফাঁস করে দিবে। সুতরাং আসিফ নজরুল তাকে রিমান্ডে নিতে দেয় নাই, কারণ রিমান্ডে নিলে পরে দেশপ্রেমিক পুলিশ অফিসাররা যখন তাকে জায়গা মতো ট্রিটমেন্ট দিত তখন কিন্তু সমস্ত হরহর করে সবকিছু বেরিয়ে আসতো। কিন্তু আজকে এই আসিফ নজরুল এবং খোদা বক্সরা মিলে এবং আইজির নীরবতায় এবং কি বলে এটাকে পরোক্ষ সহায়তায়, আমি প্রত্যক্ষ বলবো না, পরোক্ষ সহায়তায় এবং আসিফ নজরুল এবং খোদা বক্সের সরাসরি পরিকল্পনায় এবং সকল পদক্ষেপে আজকে দেশবিরোধী এই ষড়যন্ত্র চলছে। কেন দেশবিরোধী ষড়যন্ত্র চলছে? কারণ মেঘনা আলম হানি ট্র্যাপ করার চেষ্টা করেছে সৌদি আরবের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে। আমি আর ওনার নাম ছবি আমি কিছু দেখাতে চাই না, কারণ আদালতে যখন মেঘনা আলম যাবে তাকে মেডিসিন দেওয়া হবে, অটোমেটিক তার দেহ ব্যবসার সমস্ত খবর বেরিয়ে যাবে। তাকে হানি ট্র্যাপ করেছে, হানি ট্র্যাপ যাকে করেছে তার দোষের আগে যে হানি ট্র্যাপ করেছে তার দোষ আগে। সুতরাং সৌদি আরব কি ব্যবস্থা নিবে না নেবে সেটা হচ্ছে তাদের ব্যাপার, আমরা ওইদিকে যাব না। কিন্তু আমাদের সবার আগে স্বার্থ হচ্ছে দেশ নিয়ে। এবং মেঘনা আলম যেহেতু এবং আসিফ নজরুল খোদা বক্স দেশের বিরুদ্ধে কাজ করেছে, সেই জন্য তাদেরকে আইনের আয়তায় আনতে হবে।